জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। দেশ পুনর্গঠনে এবার বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। সে সময় এই সহায়তার ঘোষণা দেন তিনি। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, কমপক্ষে $2 বিলিয়ন হবে নতুন ঋণ এবং আরও $1.5 বিলিয়ন বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। তিনি জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে এই ঋণ দেবে। পরে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যেই এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী চীন। বিশেষ করে সৌর প্যানেল উৎপাদনে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক সময় বুধবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এই আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের সোলার প্যানেল উৎপাদনে যদি চীনা বিনিয়োগে আসে তাহলে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, কারণ এটি একটি বিশাল বিনিয়োগ এবং এটি বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে। তিনি বলেন, বাংলাদেশ এই বিনিয়োগ থেকে লাভবান হবে এবং বাংলাদেশ হবে সৌর প্যানেলের প্রধান রপ্তানিকারক দেশ। চীন বাংলাদেশের সঙ্গে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার করতে চায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। সাক্ষাতে ন্যায় বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ ও প্রচেষ্টার জন্য প্রধান উপদেষ্টাকে অভিবাদন জানান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ৬ষ্ঠ দিনে সাধারণ অধিবেশনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের মাঝে এই বৈঠক হয়। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা ও সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়েও আলাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এছাড়াও দুই দেশের যুব কর্মসূচি বিনিময় নিয়েও আলাপ করেন ডক্টর ইউনূস। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সার্কের কার্যকারিতা জোরদারের বিষয়েও আলাপ করেন অধ্যাপক ইউনূস। দুই দেশের মধ্যে যৌথ কমিশন ফের সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। পাকিস্তান মনে করে যে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা, বাইলেটারাল সম্পর্কটা, এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে। তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামে সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। Our leadership met and we are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার 25 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান। এ সময় উভয় নেতা কুশল বিনিময় করেন। এর আগে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। স্থানীয় সময় সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারী ও এক সমন্বয়কের পাশাপাশি মঞ্চে আসেন জাহিন রোহান রাজিন নামে এক ব্যক্তি। তাকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ নাশকতার অংশ। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মঞ্চে ওঠা ওই ব্যক্তিকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, অভিযুক্ত ওই ব্যক্তি ব্যক্তিগতভাবে ইভেন্টে যোগ দিয়েছিল। ওই অনুষ্ঠানে স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় তার বক্তব্যের শেষ দিকে বিশেষ সহকারী মাহফুজ আলম সহ মোট 3 জনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন। তখন জাহিন রোহান নামের ওই ব্যক্তিও মঞ্চে উঠে যান। এরপর তার পরিচয় প্রকাশ হলে নানান মহলে আলোচনা সমালোচনা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগে কথা বলার স্বাধীনতা ছিল না, অন্তর্বর্তী সরকারের সময়ে সেই স্বাধীনতা এসেছে। বৃহস্পতিবার মাতুয়াইলে আমরা বিএনপি পরিবার আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় রিজভী বলেন, এখন অন্তর্বর্তী সরকারের বিপক্ষে কেউ কথা বললে তাকে আয়নাঘরে যেতে হয় না, এমন পরিবেশের জন্যই বিএনপি আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলন দমাতে ভিনদেশি বাহিনীকে দেশে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিদ্যুতের ঘাটতি প্রসঙ্গে বলেন, শুধুমাত্র ভারতকে খুশি করতেই নিম্নমানের যন্ত্রপাতি এনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে। এ সময় 2 শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। বাংলাদেশের বিজেপি পুলিশ এখানে তো হিন্দি কথা বলার লোক নেই, হিন্দি বলতেই জানে না। তাহলে এই হিন্দি ভাষী লোকরা আমাদের আন্দোলন দমানোর জন্য শেখ হাসিনা ভাড়া করে তাদেরকে নিয়ে আসলেন। এটা কি বড় ধরনের অপরাধ নয়? আপনি হত্যা করেছেন বাচ্চাদেরকে, আপনি গুম করেছেন রাজনৈতিক নেতাকর্মীদেরকে, আপনি ক্রস ফায়ার দিয়েছেন রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিজের গদি রক্ষার্থে। স্বল্প সময়ের মধ্যে তারল্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তারল্য সংকট সমাধানে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ কথাও জানান। তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোকে নিজেদের ব্যবস্থাপনার দুর্বলতা ও দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন গভর্নর। এছাড়া তিনি বলেছেন, দুর্বল বা সবল আলাদা করে নয়, বরং এটিকে পুরো আর্থিক খাতের সমস্যা হিসেবে বিবেচনায় নিতে হবে। এখানে সবার সহায়তা প্রয়োজন। টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের অনেক স্থানে ভোগান্তি। সকালে ঝুম বৃষ্টিতে গণপরিবহন সংকটে পড়েন চলাচলকারীরা। একই সঙ্গে গুনতে হয় বাড়তি ভাড়া। রাজশাহীতে গেল 24 ঘন্টায় 100.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ভারী বৃষ্টিতে নগরীর সিএনবি মোড়, সাধুর মোড়, তোরখাদিয়া সহ বেশ কিছু নিচু এলাকার রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভাঙা রাস্তায় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে। এদিকে লঘুচাপের প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে। নৌ চলাচল স্বাভাবিক থাকলেও জনজীবনে বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে। আবহাওয়া অফিস বলছে, সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া শরীয়তপুরে বৃষ্টির কারণে পৌরসভার সড়কগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ক্ষতিগ্রস্ত সড়কের খানাখন্দে পড়ে যানবাহনের প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছেন, খাল দখল আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই ভোগান্তি। দেশের পর্যটন খাতকে প্রকৃতি, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির আলোকে 5 ক্যাটাগরিতে সাজাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব।
বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে সচিবালয়ের সংবাদ সম্মেলনে আরও বলেন, পর্যটন খাতে অন্তর্বর্তী সরকার গুণগত ও দৃশ্যমান পরিবর্তন আনবে। এক প্রশ্নের জবাবে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী জানান, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ বিপর্যয় যেন না হয় সেজন্য এখানে পর্যটকের সংখ্যা শৃঙ্খলার মধ্যে আনতে আলোচনা চলছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এসব সুপারিশ বাস্তবায়ন করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। আরেক প্রশ্নের উত্তরে বেবিচক কর্তৃপক্ষের সদস্য জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও চালু হতে আরও 6 মাসের মতো লাগবে এবং শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর বরিশাল থেকে ভারতে পাঠানো হলো ইলিশের প্রথম চালান। বৃহস্পতিবার সকালে ট্রাকে করে ভারতে 3 টন ইলিশ পাঠিয়েছে বরিশালের রপ্তানিকারকরা। ভোর থেকেই বরিশালের পোর্ট রোডের ইলিশ মোকামে ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। নদীর ভালো মানের ইলিশ বাছাই, প্রক্রিয়াজাতকরণ শেষে প্যাকেট করে ব্যস্ত সময় পার করেন তারা। এ কাজে বাড়তি টাকা পাওয়ার আশায় খুশি শ্রমিকরা। আর ইলিশ রপ্তানির ফলে একদিকে বৈদেশিক মুদ্রা অর্জন হবে, অন্যদিকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এর আগে গেল বুধবার দুর্গাপূজা উপলক্ষে 3000 টন ইলিশ ভারতের রপ্তানি অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে প্রথম দফায় 49টি প্রতিষ্ঠানকে 2420 টন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। আজও সাভারের আশুলিয়ায় বন্ধ রয়েছে 17টি পোশাক কারখানার উৎপাদন। তবে বাকি কারখানায় স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 9টি কারখানা, আর বাকি 8টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। মালিকপক্ষ বলছে, বন্ধ থাকা কারখানাগুলোর বেশিরভাগই আর্থিক সংকটের কারণে বন্ধ। তবে পোশাক কারখানা চালু হলেও গেল কয়েকদিনের অস্থিতিশীল পরিস্থিতিতে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ওভারটাইম করে ক্ষতি পুষিয়ে নেয়ার কথা বলছেন কারখানার মালিকরা। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে 3 নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সকাল 7টায় ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালিয়া ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিথি আক্তার, ফুলি এবং সাবিনা। পুলিশ জানায়, তারাসীমা গার্মেন্টসের পোশাক শ্রমিক বহনকারী বাস বোয়ালিয়া ব্রিজের কাছে পৌঁছালে আরিচামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যান বাসে থাকা 3 নারী শ্রমিক, আর আহত হন 20 থেকে 25 জন। পরে আহতদের উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে $700 কোটি ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। জরুরি ভিত্তিতে দেয়া হবে $100 কোটি ঋণ। ঋণদাতা সংস্থার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 1958 সাল থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে 20 বছরেরও বেশি সময় ঋণ নিয়েছে পাকিস্তান। IMF বলছে, নতুন দফায় অনুমোদন দেয়া ঋণ সহায়তা পাকিস্তান কাজে লাগাবে দেশের অর্থনীতি পুনর্গঠনে। বিনিময়ে পাকিস্তানকে পূরণ করতে হবে ব্যয় সংকোচনের নানা শর্ত। গেল বছরই দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে চলে যায় পাকিস্তান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।